স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের নামে ধোঁয়া তুলে নির্বাচন পেছানো হচ্ছে। এখন নির্বাচনের কথা না বলে শেখ হাসিনার মতো আচরণ করছে অন্তর্বর্তী সরকার। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়, সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। 5 আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতির মাঠে তৈরি হয় নয়া মেরুকরণ আর নানা সমীকরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। সরকারের 9 মাস পেরোলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন অবস্থায় সংশয় প্রকাশ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, নির্বাচন বাদে অন্য বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এটা অন্তর্বর্তীকালীন একটা সিচুয়েশন, এটা একটা ট্রানজিশন গভর্নমেন্ট, এটা একটা স্টপ গ্যাপ গভর্নমেন্ট, যাদের মূল দায়িত্ব ছিল গণতন্ত্রের পথে দেশকে ফিরিয়ে দেওয়ার জন্য সমস্ত ব্যবস্থার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারকে তাদের শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা এখানে। এবং সংস্কার প্রস্তাব যতগুলো আছে, এটা গণতান্ত্রিকভাবেই সিদ্ধান্তগুলো আসতে হবে। কারো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য তো আমরা সংস্কার দেখতে চাচ্ছি না। জাতীয় নির্বাচনের বিলম্বিত হলে দেশে সংকট বাড়বে এমন মন্তব্য করে তিনি আরও বলেন, সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই ভোট আয়োজন সম্ভব। ঐক্যমত যেখানে হয়েছে ওটাকে আপনি বলে দেন, তার ভিত্তিতে আপনি ওটা সমাধান করে ইমিডিয়েটলি রোডম্যাপ ডিক্লেয়ার করেন। এটা ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নাই। তাদের দায়িত্বে যেগুলো পড়ে এই সমস্ত কর্মকাণ্ড নিয়ে তারা এমন ভাব করছে অ্যাজ ইফ তারা একটা ইলেক্টেড গভর্নমেন্ট। ওই যে শেখ হাসিনার মতো আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে আমরা এত উন্নয়ন করতেছি, নির্বাচন এগুলো কোনো গুরুত্বপূর্ণ কিছু না। আমির খসরু আরও বলেন, দেশের স্থিতিশীল রাজনীতির সংস্কৃতি দেখতে চায় বিএনপি, যেখানে থাকবে ভিন্নমতকে সম্মান করা, সব দলমতের অংশগ্রহণ, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সহ গণতন্ত্রের নানা গুরুত্বপূর্ণ বিষয়। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন চায় জামায়াতে ইসলামী। জাতীয় এবং জুলাই 2 সনদেই গণভোটের মাধ্যমে চায় দলটি। জাতীয় ঐকমত্য কমিশনে দ্বিতীয় দিনের বৈঠক শেষে এসব বলেন দলটির নেতারা। তারা বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় দেশের রাজনৈতিক অস্থিরতা চলছে। 5 সংস্কার কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবে মতামত জানাতে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনে জামায়াতের এই বৈঠক। বৈঠক শেষে দলের নেতারা বলেন, জামায়াত জাতীয় ও স্থানীয় সরকার 2 নির্বাচনই চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। জাতীয় ও জুলাই সনদ 2টি গণভোটে চায় জামায়াত, তবে তা নির্বাচনের আগে না নির্বাচনের সাথে হবে তা নিয়ে আলোচনা হতে পারে। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা খুব স্পষ্টভাবে বলেছি, আমরা গণভোট চাই। গণভোটের মাধ্যমে আমাদের জুলাই চার্টার হোক, ন্যাশনাল চার্টার হোক, এবং চার্টারের বাইরেও যদি কোনো ইম্পর্টেন্ট ইস্যু থাকে সেটাকে ইনক্লুড করে বাংলাদেশ জামাত ইসলামী গণভোট চায়। দুর্নীতি দমন কমিশন অনেক সময় নিজেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে দাবি করে দুদকের কর্মকাণ্ড পর্যালোচনায় টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে দলটি। এছাড়া ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদ আলাদা ব্যক্তির উপর ন্যস্ত করার পক্ষে তারা। এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ 10 বছর বা 2 বারের বেশি প্রধানমন্ত্রী যেন না হতে পারেন সে প্রস্তাবও দিয়েছে জামায়াত ইসলামী। ওনারাও আমাদের সাথে একমত হয়েছে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার অবহেলা ও সহমর্মিতার অভাব দেখলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করবে ছাত্রদল। বিকেলে রাজধানী শাহবাগে অবরোধ কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বৈঠকে সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবিতে হস্তান্তর হচ্ছে এই মামলা। শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো পতাকা মিছিলের পর শাহবাগে জড়ো হন ছাত্রদল নেতাকর্মীরা। অবরোধ করা হয় সড়ক। সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে হুঁশিয়ার করে দিতে চাই, কোন নেতাকর্মীর নামে ভবিষ্যতে যদি এরকম গায়ে আঘাত করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতাকর্মী আর বসে থাকবে না। সরকারের শীর্ষ পর্যায়ে থেকে কোনো বক্তব্য কিংবা সদিচ্ছার লক্ষ্য করে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি ছাত্রদল মনে করে এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি, এই পদযাত্রা ক্ষমতার কারণে
এর আগে সকালে 48 ঘন্টার আলটিমেটাম শেষে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও উপাচার্য। এ সময় সাম্য হত্যার রহস্য উদ্ঘাটনে তেমন অগ্রগতি নেই দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়। আর সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনার দাবি সাম্যের স্বজনদের। শুধুমাত্র রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য তোমরা যদি এইভাবে একজন নিরীহ ছেলের চরিত্র হননে লিপ্ত থাকো, তোমাদের পরিণতিও একদিন সাম্যর মতো অবস্থায় আসবে। রাজনৈতিক দলমতের উপরে উঠে সুষ্ঠু বিচারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়বো এবং তার জন্য যা প্রয়োজন সেজন্য আমরা সবাই একসাথে আছি। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এই সময় সব আসামি দ্রুত গ্রেপ্তার হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উপদেষ্টা মহোদয় এটা শুনেছেন মনোযোগ দিয়ে এবং তিনি নোট নিয়েছেন এবং ফার্দার এটা যাতে ফ্যাসিলিটেট হয় সেইভাবে ওনারা এটা এগিয়ে নিয়ে যাবেন। অপরাজয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আগামীকাল নগর ভবন ব্লকেট কর্মসূচি দিয়েছেন তার সমর্থকরা। টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেওয়া হয়। প্রধান ফটক বন্ধ করে নগর ভবনের বিভিন্ন কার্যালয়ে তালা দেওয়া হয়। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাল বুধবার থেকে নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকদের এই লাগাতার বিক্ষোভ কর্মসূচি। রবিবার সকাল থেকে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ। এতে বন্ধ হয়ে যায় নগর ভবনের সামনের রাস্তায় যান চলাচল। আন্দোলনের কারণে নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ, তালা দেওয়া হয় বিভিন্ন ভবনে। সিটি কর্পোরেশনে আসছি ধর্ম নিবন্ধনের কাজে, কিন্তু আমি এসে সেবাটা পাইনি এবং আমি দেখলাম গেটে তালা এবং সামনে আন্দোলন। এখন আমি আগে জানতাম না যে আন্দোলন হচ্ছে। এখন ওনাদের নাকি আজকে অফিস বন্ধ, এটার জন্য আমাদের জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ইভেন এই কারণে আমরা একক ব্যক্তি বিষয়টা এরকম না, দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। তার শপথ নেওয়ার সময় এই শপথকে প্রশাসন টালবাহানা ষড়যন্ত্র করে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না কেন? আমাদের দাবি মানা না হলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে। সেটা পদত্যাগ করায় আমাদের ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। আজ যদি না হয় আমরা অনেক দৃষ্টান্ত এই আন্দোলন চালিয়ে যাব। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শপথ না পড়ানোয় আন্দোলনে নামেন ইশরাকের সমর্থকরা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। হাইকোর্টে মামলা বাতিলের 1.5 দশক পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে দুর্নীতির মামলা সচল করেছে দুদক। একই সঙ্গে আলোচিত এই মামলা পুনরুজ্জীবিত করতে 5,452 দিনের বিলম্ব মওকুফ চেয়ে লিভ টু আপিল করেছে সংস্থাটি। 15 জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। 1996-97 সালে শিকলবাহা, হরিপুর ও খুলনায় 3টি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় 3 কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ তুলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে 2007 সালের 2রা সেপ্টেম্বর মামলা করে দুদক। ওই বছর 19 সেপ্টেম্বর তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। 2009-এ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের পর ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি। 2010 সালের 13 এপ্রিল দুদকের করা ওই দুর্নীতি মামলা বাতিল করে রায় দেয় বিচারপতি শামসুল হুদা এবং বিচারপতি আবু বকর সিদ্দিকের হাইকোর্ট বেঞ্চ। প্রায় 1.5 যুগ পর চলতি বছর 5ই মার্চ হাইকোর্টের ওই মামলা বাতিল করে দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক। আলোচিত এই মামলাটি শুনানিতে প্রধান বিচারপতির উপস্থিতি প্রয়োজন এমন মত দিয়ে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিন ঠিক করেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আপিল বেঞ্চ। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি দুদক এবং রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদকের উপপরিচালক মাহমুদুর রহমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাট একাধিক অভিযোগের অনুসন্ধান দুদকে চলছে। এরই মধ্যে পূর্বাচলে প্লট জালিয়াতির মামলায় অভিযোগপত্র দিলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
দেশের বাইরে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়া এখন ডিবি কার্যালয়ে। বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে ভাটারা থানার এক হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার তাকে হাজির করা হবে আদালতে। 2023 সালে মুক্তিপ্রাপ্ত মুজিব একটি জাতির উপকার চলচ্চিত্রে অভিনয় করেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। সেখানে শেখ মুজিবুর রহমানের মেয়ে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানের দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে শোবিজ অঙ্গনের তারকারাও। তবে আন্দোলনের বিপক্ষেও ছিলেন অনেকে। আন্দোলনকারীদের হত্যা চেষ্টার একটি মামলায় আসামি হয়েছেন অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা, জায়েদ খান, নুসরাত ফারিয়া সহ 17 জন। রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে জুলাই আন্দোলনের সময় হত্যা চেষ্টা মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়, হস্তান্তর করা হয় ভাটারা থানায়। এরপর তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাল সোমবার এই নায়িকাকে আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে স্থলপথ দিয়ে ভারতের জারি করা 6টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে বন্দরে। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়েছে ভারতের রপ্তানিযোগ্য শত শত পণ্যবাহী ট্রাক। এছাড়া বেনাপোলে তৈরি পোশাক নিয়ে ভারতে ঢোকার অপেক্ষায় থাকা 36টি ট্রাক সহ শতাধিক পণ্যবাহী যানও আটকে আছে। তবে আনুষ্ঠানিক চিঠি না আসায় দেশের অন্য বন্দরগুলোতে এখনও এর প্রভাব পড়েনি। শনিবার নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক, সুতো, ফলসহ 6টি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ভারত। তবে সমুদ্রবন্দর দিয়ে পণ্য ঢুকতে পারবে বলে জানায় দেশটি। এই সিদ্ধান্তে সকাল থেকে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়ে শত শত ট্রাক। নিষেধাজ্ঞার কারণে যশোরের বেনাপোলেও আটকা পড়েছে শতাধিক ট্রাক। এসব পরিবহনে তৈরি পোশাকসহ পচনশীল খাদ্যপণ্য রয়েছে। তবে এখনও চিঠি না আসায় দেশের অন্য স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি চালু আছে। ব্যবসায়ীরা বলছেন, ভারতের আচমকাই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে দুদেশের ব্যবসায়ীরা। অবনতি ঘটবে দীর্ঘদিনের সম্পর্কেরও। হঠাৎ করে আবার এই 4টে পূর্ণ বন্ধ হয়ে গিয়ে চাকরিজীবী যারা রয়েছে, আমরা কর্মজীবী লিভার এর শ্রমিক রয়েছে, এদের আমাদের খুব কষ্টকর হয়ে যাচ্ছে। দুই দেশের কর্তৃপক্ষ পর্যায়ে এর সুন্দর পরিবেশে আশু সমাধানের জন্য আমি জোর দাবি রাখছি। তবে স্থলপথ দিয়ে রপ্তানি বন্ধ করার ভারতের সিদ্ধান্তের বিষয়ে আনুষ্ঠানিক চিঠি পায়নি বাংলাদেশ। দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, এই নিষেধাজ্ঞার কারণে দুই দেশের ব্যবসায়ীরাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে। সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয়গুলো আমরা নির্দিষ্ট করব। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বিষয়টি নিয়ে ভারতের সাথে আলোচনার আশ্বাস দেন তিনি। যে উভয় দেশের ভোক্তা এবং খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশটির কিছু পণ্যের উপর বাধা আর ঢাকার চীন প্রীতির কারণে এমন পদক্ষেপ। বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ভারতীয় আমদানিকারকরা বাংলাদেশের পোশাকসহ নির্দিষ্ট কিছু পণ্য কিনতে চাইলে স্থলবন্দর দিয়ে আর আনতে পারবেন না। আনতে হবে পশ্চিমবঙ্গ ও মহারাষ্ট্রের নাভা সেভা সমুদ্র বন্দর দিয়ে ঘুরে। কিন্তু কেন এমন বিধিনিষেধ দিল ভারত? বাণিজ্য বিষয়ক গবেষণা সংস্থা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ GTRI বলছে, দিল্লির এই পদক্ষেপ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মূলত বাংলাদেশের স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা, আরও কিছু পণ্যের ওপর ক্রমবর্ধমান বাণিজ্য বাধা ও চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চাওয়ায় ভারতের এই প্রতিক্রিয়া। এতে বলা হয়, বাংলাদেশের বিধিনিষেধের কারণে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যে ব্যাপক প্রভাব পড়েছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধিকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ হিসেবে দেখছে ভারত। GTRI এর প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ওপর ভারতের নিষেধাজ্ঞায় দুই দেশের বাণিজ্যের ওপর $770 মিলিয়ন প্রভাব পড়বে, যা দুই দেশের মোট বাণিজ্যের 42%। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক।
রাজধানীর মিরপুরের শ্যামলপল্লী বস্তিতে আগুনে পড়েছে শতাধিক বসতঘর। রাত ৮টার দিকে মিরপুর ১৩ এলাকার ওই বস্তিতে আগুন লাগে। তবে কিভাবে আগুন লেগেছে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের উপপরিচালক সালাউদ্দিন জানান, ৭টি ইউনিটের চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তিগুলোতে বাঁশ ও টিনের তৈরি ঘর থাকায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয়। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। মোট 7টি ইউনিট এখানে কাজ করে এবং আপনারা দেখেছেন যে এটা খুবই একটা ঝুঁকিপূর্ণ। যেই রাস্তা দিয়ে আমাদের রেস্কিউয়াররা বা ফায়ার ফাইটাররা যাবে সেই রাস্তাতেও আগুন ছিল। এই অবস্থায় কাজ করে আমরা 9টা 10 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আমাদের আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ঢাকার পাশেই সাভার, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। অথচ এখানে খোলা রাস্তায় বেচাকেনা হয় মাদক, ঘটে ছিনতাইয়ের ঘটনা। যানজট আর বেহাল সড়কের দুর্ভোগে হাজারো মানুষ। আইন শৃঙ্খলা, অবকাঠামো ও সড়ক নিরাপত্তা সবকিছুই যেন ভেঙে পড়েছে একসাথে। সাভার উপজেলার চিত্র যেন এক বিষণ্ণ বাস্তবতা। কোথাও গর্তে ভরাট সড়ক, কোথাও অপরাধীদের দাপট। সন্ধ্যার পর শহর যেন চলে যায় মাদকসেবী ও ছিনতাইকারীদের দখলে। সমাজে অসঙ্গতি যত কিছুই সব একটা কেন্দ্রিক মাদক। এই মাদকের জন্য এই সাভার তো প্রচণ্ড অস্থিরতার ভিতরে আছে। নিয়মিত অভিযানের দাবি থাকলেও বাস্তবে সেভাবে তৎপর দেখা যায় না আইন শৃঙ্খলা বাহিনীকে। সাভারকে পরিকল্পিত নগর হিসাবে গড়ে তোলা হোক, যাতে কোথাও কোনো রকম কোনো সমস্যা না থাকে। সন্ত্রাসমুক্ত একটা সাভার গড়ে উঠুক, যে সাভারে মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করবে। পৌর এলাকার ভেতর দিয়ে চলা ঢাকা আরিচা মহাসড়কে বিশৃঙ্খলা নিত্যদিনের ঘটনা। যত্রতত্র যাত্রী ওঠানামা, রাস্তা দখল করে চলা 3 হুইলার ও বাসের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এই যে অবৈধ 3 হুইলারগুলো আছে, এগুলা কিছু আছে অবৈধ, কিছু আছে বৈধ। তো এগুলোকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটা প্রশাসনের মাধ্যমে করতে হবে। পৌরসভার বেশিরভাগ রাস্তার অবস্থা করুন। খানাখন্দে ভরা সড়কগুলো, ছোট বড় দুর্ঘটনা ঘটছে প্রতিদিনই। বৃষ্টির সময় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি এই সামনের গলা ভেঙে পড়া যায়, কোনো সময় আছে, কোনো সময় গাড়ির পাত্তি ভেঙে পড়া যায়, কোনো সময় গাড়ির ব্যাটারি পড়া যায় তল দিয়ে। এই অবস্থা, এই রাস্তাটায় অনেক কষ্ট হয় আমাদের সবারকে গাড়ি চালায়। সড়কের বেহাল দশার পাশাপাশি অসহনীয় যানজট, সব মিলে নাজেহাল সাভার পৌরবাসী। এই মাঠের থেকে গাড়ি আসে, ওই নদীর বাড়ি থেকে গাড়ি আসে, 4 রাস্তার মোড়ে একটা যানজট লাগে জায়গা। পানি হইলে বুঝছেন না, মনে করেন যে জায়গায় বেহাল অবস্থা। ঢাকার চেয়ে বেশি যানজট এই জায়গাটা। ফুটপাত জুড়ে অবৈধ দোকান, জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন পথচারী সহ যাত্রীরা। নিরাপদে চলাচলের উপায় নেই এসব ভাসমান দখলদারদের কারণে। ট্রাফিক ব্যবস্থাপনার দৈন্যতায় সাভারে প্রতিদিন দেখা যায় তীব্র যানজট। জরুরি সেবা থেকে শুরু করে শিক্ষার্থী কেউই নেই এর বাইরে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে পুলিশ বলছে, আংশিক যে সমস্যা রয়েছে তার সমাধানে কাজ চলছে। তো অস্থিতিশীল করার জন্য যারা বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছিল, তারপরে অবৈধভাবে অর্থ ডোনেট করছিল, এদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এখন শিল্প এলাকা ঠান্ডা হয়েছে। জনদুর্ভোগের এই চিত্র দীর্ঘদিনের হলেও কার্যকর উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। অভিযোগ স্থানীয়দের। একদিকে ফুটপাত দখল, মাদক আর অপরাধ, অন্যদিকে রাস্তার এই বেহাল দশায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। এই দুয়ের মধ্যে আটকে আছে সাভারের জনজীবন। তাই তো সংশ্লিষ্ট কিংবা কর্তৃপক্ষ পদক্ষেপ না নিলে এই চিত্র দাঁড়াবে ভয়াবহতার, এমনটাই বলছেন এখানকার বাসিন্দারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, সাভার, ঢাকা। বৃহৎ পরিসরে উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের হেমায়েতপুর শাখা স্থানান্তরিত করা হয়েছে। নতুন ঠিকানা সাভারের তেঁতুলঝোড়া এলাকার মাদানী সুপার মার্কেট। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই শাখার উদ্বোধন করেন। অনুষ্ঠানে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জাকির হোসাইন ও ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন এবং SEVP শাহ মোহাম্মদ সোহেল খুরশিদ ও মোহাম্মদ আব্দুল হালিম। এছাড়া ছিলেন শাখা প্রধান মোহাম্মদ আরিফুল হক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।